জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। মাথায় গুরুতর আহত হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন। বামেদের প্রথম প্রার্থী তালিকায় একাধিক চমক। লোকসভা যুদ্ধে প্রথম নামছেন 13 জন। মোদির গুজরাটকে পেছনে ফেলে এগিয়ে গেল মমতার বাংলা। দেশে সস্তা হলো পেট্রোল ডিজেল। মুখ্যমন্ত্রী খোঁজ নিলেন ভারতের উপরাষ্ট্রপতি। দাসপুরের ধূপের কারখানা এখনও চলছে। ঘটনাস্থলে গেলেন দেব। মাটিতে বসে শুনলেন অভাব অভিযোগ। বিজেপিতে ফিরছি লাইনে আরো বড় নেতা। বিস্ফোরক দাবি গেরুয়া অর্জুনের। আজ খুঁটি পুজো করলাম, বিসর্জন মে মাসের শেষে। বিজেপিকে বিদায়ের বার্তা অভিষেকের। আমার থেকে বড় গুন্ডা কেউ নেই, ভোটের আগে সমেজাজে দিলীপ ঘোষ। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। আসছি বিস্তারিত খবরে। স্থিতিশীল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রাতে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে সিটি স্ক্যানের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটের বাড়িতে ফিরলেন। যদিও তাকে বাড়িতে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। আগামী কয়েকদিন কোনো রকম শারীরিক ধকল নেওয়া যাবে না বলেও জানিয়ে দিয়েছেন তারা। দলনেত্রীর শারীরিক অবস্থা গুরুতর নয় জেনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তৃণমূলের নেতাকর্মীরা। কাল বিকেলে রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি উন্মোচনে গড়িয়াহাটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওই অনুষ্ঠান শেষে গড়িয়াহাট চত্বরে জনসংযোগও সারেন তিনি। ওই কর্মসূচি শেষে কালীঘাটের বাড়িতে পৌঁছন। বাড়িতে ফেরার পরেই প্রতিদিনের মতো ট্রেডমিলে এক্সারসাইজ শুরু করেন। আর তখনই পা পিছলে পড়ে যান মুখ্যমন্ত্রী। কপাল এবং নাক ফেটে গল গল করে রক্ত পড়তে থাকে। মুখ্যমন্ত্রীকে ওই অবস্থায় দেখে হতচকিত হয়ে পড়েন নিরাপত্তারক্ষীরা। তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাত 8টা নাগাদ উডবার্ন ওয়ার্ডের 12.5 নম্বর কেবিনে ভর্তি করা হয় তাকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী। রক্তক্ষরণ বন্ধে কপালে 4টির মতো সেলাই করা হয়। কোনো অভ্যন্তরীণ চোট রয়েছে কিনা তা নিশ্চিত হতে রাতেই হুইল চেয়ারে চাপিয়ে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রীকে। সেখানে এমআরআই ও সিটি স্ক্যান করা হয়। যদিও ওই পরীক্ষায় আশঙ্কাজনক কিছু ধরা পড়েনি। হাসপাতাল সূত্রে খবর, জ্ঞান ফেরার পরেই চিকিৎসকদের সঙ্গে কথা বলার সময় বাড়ি ফেরার ইচ্ছে প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তার সেই ইচ্ছেকে মান্যতা দিয়েছেন চিকিৎসকেরা। মমতাকে নিয়ে বাড়ি ফেরার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রীর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে 4টির মতো সেলাই হয়েছে। গোটা শরীরে প্রচণ্ড যন্ত্রণা রয়েছে। সর্বশক্তিমানের কৃপায় ও মানুষের ভালোবাসায় আবার সুস্থ হয়ে উঠবেন। মুখ্যমন্ত্রী চোট পাওয়ার খবর জানতে পেরে এদিন রাতেই এসএসকেএম হাসপাতালে হাজির হয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও তিনি যখন হাসপাতালে পৌঁছন তার আগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী। ফলে দুজনের দেখা হয়নি। লোকসভা ভোটের আগে পেট্রোল এবং ডিজেলের দাম 2 টাকা কমিয়ে দিল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে এই বড় ঘোষণাটি দিয়েছেন কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। লিখেছেন, আজ শুক্রবার সকাল 6টা থেকে গোটা দেশে পেট্রোল ও ডিজেলের নতুন দাম প্রযোজ্য হবে। এবার কলকাতায় পেট্রোলের দাম কমে হবে 104.3 টাকা। ডিজেলের দাম হবে 90.76 টাকা। ভোটের আগে মোদী সরকারের আরও এক মাস্টার স্ট্রোক। বাড়িতে চোট পেয়ে আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর সিটি স্ক্যান করা হয়েছে। ইতিমধ্যেই দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন বলে জানিয়েছেন তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায়। আরোগ্য কামনা করে টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রী শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এসএসকেএম এর সামনে বাড়তে শুরু করেছিল কর্মী সমর্থকদের ভিড়ও। ভোটের মুখে সমেজাজে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ বললেন, আমার থেকে বড় গুন্ডা আর কেউ নেই। সাংসদের এই মন্তব্যে জোর বিতর্ক। পাল্টা দিল তৃণমূল। ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। দিলীপ ঘোষকে লক্ষ্য করে চোর স্লোগান তোলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের ঘোলায় মোড়ে চা চক্রে তাঁরই পাল্টা দিলেন দিলীপ ঘোষ। তৃণমূলকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেন। চা চক্র শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। সেখানেই ওঠে প্রার্থী প্রসঙ্গ। প্রথম দফায় মেদিনীপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। সে বিষয়ে অসন্তোষের কোনো কারণ নেই বলেই জানান দিলীপ। এরপরে তৃণমূলকে নিশানা করেন দিলীপ। সাফ জানান তৃণমূলের উপর তাঁর ক্ষোভের কথা। তৃণমূলের পুরনো লোকগুলো জানে আমার ওদের উপর রাগ। এখানে যত দাদাগিরি ছিল তা বন্ধ করেছি, আগামী দিনেও বন্ধ করব। ওনারা যদি মনে করেন দাদাগিরি করে ভোট করবেন, গুন্ডামি করবেন, তাহলে জেনে রাখুন দিলীপ ঘোষের থেকে বড় গুন্ডা আর কেউ নেই। পাল্টা দিয়েছে তৃণমূল। গত 10 তারিখ ব্রিগেডে হয়েছিল তৃণমূলের জনগর্জন সভা।
সেখান থেকে রাজ্যের 42 জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই প্রচারে নেমেছেন প্রার্থীরা। আর সেই জনগর্জন সভার সম্প্রসারণ হিসেবে রাজ্যের 5 জায়গায় আরও 5টি জনসভা করছেন অভিষেক। গতকাল 14ই মার্চ জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে সেই সভা শুরু করলেন তিনি। আর ময়নাগুড়ির সভা থেকে বিজেপির বিদায় ঘণ্টা বাজালেন। বললেন, আজ খুঁটি পুজো করলাম, বিসর্জন মে মাসের শেষে। তার এই বার্তা থেকেই স্পষ্ট 19-এর লোকসভা ভোটে উত্তরবঙ্গের প্রায় সবকটি আসন থেকে যেভাবে গেরুয়া শিবিরকে ঢেলে ভোট দিয়েছে, এবার তাঁদের থেকেই জনসমর্থন চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে গত সপ্তাহে উত্তরবঙ্গে প্রচার সেরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 9 তারিখ শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে এসে সেখান থেকে রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছেন মোদী। পরের সপ্তাহে ময়নাগুড়ি গিয়ে তার সমুচিত জবাব দিলেন অভিষেক। ময়নাগুড়ির জনগর্জন সভা থেকে অভিষেক বললেন, কার গ্যারান্টি নেবেন? আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি, বললেন অভিষেক। তার বক্তব্য, কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক অমিত শাহের ডেপুটি, সেখানকার 4,97,000 শ্রমিকের টাকা বন্ধ করে রাখা হয়েছে। নিশীথ কি একটাও চিঠি লিখেছেন কেন্দ্রকে? জলপাইগুড়ি সাংসদও কি একটাও চিঠি দিয়েছেন শ্রমিকদের টাকা আটকে? এই জন বার্লা, মনোজ টিগ্গারা কি কোনো চিঠি দিয়েছেন কেন্দ্রকে? এই টাকা খেটে খাওয়া টাকা। আপনি পারবেন বাড়িতে কাউকে কাজ করিয়ে টাকা না দিতে? অভিষেকের আরও বক্তব্য, 2019-এ যারা বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছিলেন, এতজন জনপ্রতিনিধি নির্বাচন করেছিলেন, তারাই 2021 সালে লক্ষ্মীর ভাণ্ডার দেখে ভোট দিয়েছেন তৃণমূলকে। লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তো 2024 সালে যাকে ইচ্ছা ভোট দিন, নিজের অধিকার সামনে রেখে দিন। বিজেপিকে ফের বহিরাগত বলে তোপ দেগে তাঁর খোঁচা, যারা আপনাদের মনের ভাষা বোঝে না, মুখের ভাষা বোঝে না, তাদের ভোট দিয়ে কি হবে? লোকসভা নির্বাচনের জন্য রাজ্যে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। 42টি আসনের মধ্যে 16টি আসনের তালিকা প্রকাশ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। লোকসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেসের সঙ্গে বামেদের জোট হচ্ছে কিনা তা এখনও নিশ্চিত নয়। বিমান বসু জানিয়েছেন, জোট কখনো ছিল না, আসন সমঝোতা হয়। কংগ্রেসের সঙ্গে আলোচনা চলছে, জোটের জন্য পথ খোলা রাখা হয়েছে। আলোচনা চলছে আইএসএফ এর সঙ্গেও। প্রার্থী তালিকায় সুজন চক্রবর্তী ও বিপ্লব ভট্ট ছাড়া বাকি সবই নতুন মুখ। এক নজরে সিপিএম এর প্রার্থী তালিকা। জলপাইগুড়ি থেকে দেবরাজ বর্মন, কৃষ্ণনগর থেকে SM সাদি, দমদম থেকে সুজন চক্রবর্তী, যাদবপুর থেকে সৃজন ভট্টাচার্য, কলকাতা দক্ষিণ থেকে সাইরা শাহ হালিম, হাওড়া থেকে সব্যসাচী চ্যাটার্জি, শ্রীরামপুর থেকে দীপশিতা ধর, হুগলি মনোদীপ ঘোষ, তমলুক সায়ন ব্যানার্জি, বাঁকুড়া নীলাঞ্জন দাশগুপ্ত, বিষ্ণুপুর শীতল কৈবর্ত, বর্ধমান পূর্ব নীরব খাঁ, আসানসোল জাহানারা খান। সিপিআইএম এর পাশাপাশি বামফ্রন্ট তার অন্যান্য শরিক দলগুলির প্রার্থীও ঘোষণা করেছে। কোচবিহারে ফরওয়ার্ড ব্লকের থেকে প্রার্থী হচ্ছেন নীতিশ চন্দ্র রায়। বালুরঘাটে আরএসপি থেকে প্রার্থী হচ্ছেন জয়দেব সিদ্ধান্ত। এদিকে সাংবাদিক সম্মেলনে সিএএ লাগু নিয়ে বিমান বসু বলেন, ধর্মের ভিত্তিতে নাগরিকত্বের বিরোধী বামফ্রন্ট। রাজ্যে আমরা এই সিদ্ধান্তের বিরোধিতা করব, আর যারা এই ইস্যুগুলোকে দেওয়ার চেষ্টা করছে আমরা তারও বিরোধী। ঘাটালের দাসপুরে একটি ধূপের কারখানায় আগুন লেগেছিল মঙ্গলবার রাতে। এখনও সেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুনে কারখানার ভেতরে সমস্ত জিনিসপত্র পুড়ে গিয়েছে। বৃহস্পতিবার সেই কারখানায় গেলেন সাংসদ দেব। কারখানার শ্রমিকদের অভাব অভিযোগের কথা শুনলেন মাটিতে বসে। দেবকে দেখে কারখানার সামনে জড়ো হন শ্রমিকেরা। তারা সাংসদের কাছে নিজেদের সমস্যার কথা জানাতে ব্যস্ত হয়ে পড়েন। সকলের কথা শুনতে কারখানার উল্টো দিকে একটি মাঠে গিয়ে মাটিতে বসে পড়েন সাংসদ অভিনেতা। মাঠে দেবকে ঘিরে ধরেন কয়েক হাজার শ্রমিক। দাসপুরের রশিকগঞ্জের ধূপ কারখানায় কাজ করেন অন্তত 2000 শ্রমিক। মঙ্গলবার রাতে সেখানে হঠাৎই আগুন লাগে। কি থেকে আগুন লাগলো তা নিশ্চিত নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কথা মনে করা হচ্ছে। কারখানায় অনেক দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের একাধিক ইঞ্জিন মঙ্গলবার রাত থেকে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। বুধবার একটা গোটা দিন কেটে যাওয়ার পরেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বৃহস্পতিবার বেলা পর্যন্ত কারখানার ভিতরে ঢুকতে পারেননি দমকল কর্মীরা। তাদের বক্তব্য, আগুন নিভলেও এখনো ধোঁয়া রয়েছে কারখানায়, যে কারণে ভেতরে ঢোকা যাচ্ছে না। আগুন পরিস্থিতি খতিয়ে দেখে দেব বলেন, যখন থেকে আমি এই আগুন লাগার খবর পেয়েছি দিদির সঙ্গে যোগাযোগে ছিলাম। কিভাবে আগুন লাগলো তার তদন্ত হবে।
কারখানা যাতে দ্রুত শুরু হতে পারে তা নিশ্চিত করতে প্রশাসন চেষ্টা চালাচ্ছে। যতদিন না কারখানা চালানো যাচ্ছে 6 মাস পর্যন্ত এই কারখানার শ্রমিকদের মাসে 2,500 টাকা করে দেওয়া হবে। মার্চ মাস থেকে তা চালু হবে। আমাদের লক্ষ্য কারখানা দ্রুত চালু করা এবং যারা এর ওপরে নির্ভর করে আছেন তাদের মুখে হাসি ফোটানো। বাংলার বুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা একাধিক আর্থসামাজিক প্রকল্প দেশের একাধিক রাজ্যের কাছে কার্যত মডেল হয়ে উঠেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।